নমস্কার, আমার নাম সার্থক বসাক আর তোমরা দেখছো সোপান এইচএস টিউটোরিয়াল। তো সোপান এইচএস টিউটোরিয়াল এটা এমন একটা চ্যানেল যেখানে আমরা ক্লাস 11-12-এর সমস্ত বিষয়ে সমস্ত টপিকের ইন ডিটেলস আমরা টিউটোরিয়াল দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। যারা অ্যাফোর্ড করতে পারে না সেই অর্থে তারা যাতে খুব সহজেই জিনিসটা দেখতে পারে, তো আমরা সেই চেষ্টা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা ক্লাস 12-এর বায়োলজির 5th চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম বংশগতি ও প্রকরণ। তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো, এখানেও দেখতে পাচ্ছ। এবং এই চ্যাপ্টারটা সত্যি বলতে মাধ্যমিক লেভেলে তোমাদের অনেকটাই ধারণা হয়ে গেছে। বংশগতি প্রকরণ এই সম্পর্কিত আলোচনা, মেন্ডেলের একসংকর দ্বিসংকর জনন, এগুলো তোমরা পড়ে এসছো। সেগুলো নিয়েই কথা রয়েছে অনেক কিছু, এবং তার সাথে আরও ডিটেলস অনেক আলোচনা রয়েছে। আমরা একে একে দেখব। সবার প্রথমে আমি যেটা দিয়ে থাকি সেটা হলো আমাদের ক্লাস 12-এর বায়োলজির যে ইউনিট 5-এর সিলেবাসটা। প্রত্যেকটা বইয়ের সামনেই সিলেবাসটা দেখতে পাবে, তবু আমি আমার সুবিধার্থে এখানে সিলেবাসটা নোট ডাউন করেছি। দেখো 5.10 অবধি মানে 10খানা টোটাল টপিক রয়েছে এর মধ্যে। তো বুঝতেই পারছো বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বেশ বড় চ্যাপ্টার। একটা বড় অংশের কোয়েশ্চেন কিন্তু এইচএসে আসে এই অংশটা থেকে। আমরা এটাকে দুভাগে ভাগ করে পড়ছি। প্রথম ভাগে আজকের যে অংশটা, প্রথম পর্ব, আমরা এই 6টা টপিক আমরা আলোচনা করব, এবং বাকিগুলো পরের পর্ব 2-এ আমরা দেখব। তো একদম প্রথমে শুরু করব একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে, যে চ্যাপ্টারটা কী, বংশগতি কী এবং বংশগতি বিদ্যা কী। বংশগতি ইংরেজিতে বলা হয় হেরিডিটি, যে পদ্ধতিতে জীবের বিভিন্ন দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য জিনগতভাবে, মানে দেখো এক্সপ্লেন করতে করতে যাই, কি কি দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য জিনগতভাবে, অর্থাৎ জিনের সাথে একটা সম্পর্কিত রয়েছে, মানে সম্পর্ক রয়েছে জিনগতভাবে, কিভাবে গ্যামেট অথবা জনন কোষের মাধ্যমে জনিত্রীজনু থেকে অপত্য, এটা জনিত্রী হবে, ওই তয়রফলাটা আর কি মিস হয়ে গেছে, তো যাই হোক, জনিত্রীজনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হবে। অর্থাৎ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য যেটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাবে, কিভাবে গ্যামেট বা জনন কোষের মাধ্যমে, এটাই বেসিক, এটাকেই বলা হয় বংশগতি বা হেরিডিটি। এবার হলো বংশগতি বিদ্যা, যেমন মানে ইংরেজিতে বলে জেনেটিক্স। কি না, বংশগতি নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাই লিখেছে দেখো জীববিজ্ঞানের যে শাখায় কী কী আলোচনা করব, জিনের অবস্থান, গঠন, প্রকৃতি, কার্যপদ্ধতি এবং ইত্যাদি ইত্যাদি, বংশানুক্রমিক সঞ্চারণ, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই জিনিসটাকে বলা হয় জেনেটিক্স বা বংশগতি বিদ্যা। আচ্ছা, মাধ্যমিক লেভেলে তোমরা পড়ে এসছো, তাও আরেকবার এখানে বলছি যে বিজ্ঞানী গ্রেগার জোহান মেন্ডেল, এনাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স, বংশগতিবিদ্যার জনক। তোমরা গ্রেগার জোহান মেন্ডেলের নাম তোমরা শুনেছো, এবং উনি যেটা যে এক্সপেরিমেন্টসগুলো করেছিলেন মটর গাছের ওপর, মটর গাছের যে বৈশিষ্ট্যগুলোর ওপর, সেগুলো মাধ্যমিকে পড়ে এসছো, এবং এখানেও কিছু কিছু রয়েছে, আমরা এক এক করে দেখি। তার আগে আমি মাধ্যমিক লেভেলে সেই জিনিসগুলো যেগুলো তোমরা পড়ে এসছো সেগুলো একটু রিক্যাপ করিয়ে দিতে চাই, কয়েকটা পরিভাষা। প্রথম হচ্ছে জিন, মানে এই সমস্ত পরিভাষা যতগুলো দিচ্ছি এখানে গোটা বংশগতির চ্যাপ্টারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার করে এই টার্মগুলো আসবে। প্রথম জিন। জিন হচ্ছে ডিএনএর ক্ষুদ্রতম একক। ডিএনএ কি? ডিএনএ তোমরা নিশ্চয়ই জানো যে ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির একটা একক, যেটা আমরা পিতামাতার থেকে আমরা যেটা পেয়ে থাকি। তো সেই ডিএনএর একটা ক্ষুদ্রতম একক হলো জিন, যা একটা জনু থেকে পরের জনুতে একটা জৈবিক বৈশিষ্ট্যের বার্তা বহন করছে। এবার হলো লোকাস। লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে, মানে একটা ক্রোমোজোম, সেখানের একটা পজিশনে জিন রয়েছে, জিন বসে রয়েছে, যে জায়গায় বসে রয়েছে সেই জায়গাটাকে বলা হচ্ছে লোকাস। উদাহরণ কি দিয়েছে, মটর গাছের লম্বা হওয়ার কাণ্ড ক্যাপিটাল টি আর খর্ব হওয়ার কাণ্ড স্মল টি, এই দুটো জিন একটাই লোকাসে অবস্থান করছে। ঠিক আছে, এবার হলো গিয়ে অ্যালিল। অ্যালিল হচ্ছে জিনেরই একটা ফর্ম, মানে অল্টারনেটিভ ফর্ম বলা হয় জিনের। এটা সমসমস্ত ক্রোমোসোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত একটা জিনদ্বয়। আগেই বলছি যে জিনের আরেকটা ফর্ম। তারা কোথায় থাকে?
অবভিয়াসলি নির্দিষ্ট লোকাসেই থাকবে, জিন লোকাসে থাকছে মানে অ্যালিলও লোকাসে থাকবে। কাজ কি না, বিপরীতধর্মী বিভিন্ন বৈশিষ্ট্য বহন করছে। এ গেল অ্যালিল। এবারে চরিত্র। চরিত্র হলো দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য, ঠিক আছে? দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে একত্রে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ উদাহরণ দিয়ে আমি যেটা বলতে পারি, মটর গাছের ক্ষেত্রে আমরা দেখেছিলাম লম্বা বৈশিষ্ট্য আর খর্ব বৈশিষ্ট্য। তো দুটোকে একত্রে বলা হবে ট্রেট, লম্বা আর খর্ব, ঠিক আছে? আচ্ছা, এই প্রসঙ্গে ছোট একটা কথা বলে রাখি। লম্বা খর্ব, আমি কিন্তু এই নিয়েই এগোচ্ছি। অনেক বইয়ে হয়তো দেখবে লম্বা বেঁটে এরকম লিখেছে, বেঁটে মানেই বেসিক্যালি খর্ব। তা আমি যেটা বলবো, পরীক্ষার খাতায় যখন লিখবে, লম্বা বেঁটে লিখলে সব জায়গাতেই লম্বা বেঁটে লিখবে, লম্বা খর্ব লিখলে সমস্ত জায়গাতেই লম্বা খর্ব লিখবে। ওই একবার বেঁটে লিখলাম একবার খর্ব লিখলাম, ওটা করো না। যেটা করবে সমস্ত খাতাতেই যেন হয় খর্ব নয় বেঁটে, ঠিক আছে? আচ্ছা, মাথায় রেখো। এবারে যেটা পরবর্তী যাব, সেটা হলো প্রকট গুণ আর প্রচ্ছন্ন গুণ। প্রকট প্রচ্ছন্ন কী জিনিসটা? প্রকট যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি কী করে বুঝবে না, যেটা ক্যাপিটাল দিয়ে লেখা হবে, ঠিক আছে? ক্যাপিটাল যে কোনো মানে লেটার, সেটা হলো প্রকট গুণ জেনেটিক্সের ক্ষেত্রে। আর প্রচ্ছন্ন হচ্ছে স্মল দিয়ে লেখা হবে। তো ডেফিনেশন কি বলছে? প্রকট হচ্ছে একটা চরিত্রের সাপেক্ষে কোনো সংকর জীবে যে গুণটির বাহ্যিক প্রকাশ ঘটে। তো কোনো একটা সংকর জীব, সেখানে যে গুণটা সে প্রকাশ করছে, প্রকট গুণ, তাকে বলবো। আর প্রচ্ছন্ন কি, যে গুণটা প্রকাশ পাচ্ছে না, প্রকট গুণের সাপেক্ষে প্রকট গুণ যাকে আর কি বলবো, দমিয়ে রাখছে, যার মানে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না প্রকট গুণের উপস্থিতিতে, তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন। এবং এটা বললাম স্মল দিয়ে ইন্ডিকেট করা হয়। এইবার আসছি আরও আরও কয়েকটা জিনিস, সেটা হলো হোমোজাইগাস, হেটেরোজাইগাস। হোমোজাইগাস মানে একটা লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো হয় উভয়ই প্রকট, না হয় উভয়ই প্রচ্ছন্ন। কী করে বুঝবে না? উভয় প্রকট হলে ক্যাপিটাল টি কী হচ্ছে, মটর গাছের লম্বা বৈশিষ্ট্য। আর যদি উভয় প্রচ্ছন্ন হয়, স্মল টি কী হচ্ছে, লম্বা মানে খর্ব বৈশিষ্ট্য, মটর গাছের খর্ব বৈশিষ্ট্য। তো বুঝবে কি করে কোনটা প্রকট, মানে কোনটা হোমোজাইগাস কোনটা হেটেরোজাইগাস? হোমো মানে কি? হোমো মানে হলো একই। অর্থাৎ কোনো গ্যামেটে যদি দেখো, গ্যামেট বলছি, কোনো দেহকোষে যদি দেখো একই রকম রয়েছে, হয় দুটোই ক্যাপিটাল টি বা দুটোই স্মল টি, মানে টি এর জায়গায় অন্য কিছুও থাকতে পারে, যদি আর থাকলো, বি থাকলো, যাই হোক, দুটোই যদি ক্যাপিটাল হয় বা দুটোই যদি স্মল হয়, তাকে বলবো হোমোজাইগাস। তেমন হেটেরোজাইগাস কি? একটা ক্যাপিটাল হবে একটা স্মল হবে। একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলি একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন, অর্থাৎ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। আচ্ছা, হোমোজাইগাস যেহেতু দুটোই ক্যাপিটাল টি বা দুটোই স্মল টি, এদের বলা হয় বিশুদ্ধ জীব। আর যেহেতু ক্যাপিটাল টি স্মল টি এরা হেটেরোজাইগাস, মানে একটা ক্যাপিটাল একটা স্মল, এদের বলা হয় সংকর জীব। তো এটা একটু মাথায় রাখতে হবে। হোমোজাইগাস হেটেরোজাইগাসের পার্থক্য মাঝে মধ্যে লিখতে দেয়, তোমরা এখান থেকেই দুটো পয়েন্ট অলরেডি বুঝতে পারছো। একটা তো বুঝতে পারছো দুটোই প্রকট দুটোই প্রচ্ছন্ন, মানে হ্যাঁ, এটা একটা হবে হোমোজাইগাসে। আর হেটেরোজাইগাসের ক্ষেত্রে একটা প্রকট হবে একটা প্রচ্ছন্ন হবে। একটা পয়েন্ট বেরিয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট তুমি উদাহরণ দিতে পারো, টিটি এইভাবে। আর তৃতীয় যেটা লিখতে পারো, এদের বলে বিশুদ্ধ জীব, এদের বলে সংকর জীব। তিনটে পয়েন্ট ভালোভাবে বেরিয়ে গেল। 2 নম্বরে একটা কোয়েশ্চেনে যদি এটা দেয়, পেরে যাবে। তো এই গেল হোমোজাইগাস হেটেরোজাইগাস। আরেকটা জিনিস যেটা জানার আছে, সেটা হলো হেমিজাইগাস। হেমিজাইগাস জিনিসটা একটু নতুন, তোমরা মাধ্যমিকে এই টার্মটা হয়তো শোনোনি। হোমো হেটেরো তো গেল, হেমি শব্দটার মানে হলো, হেমি মানে হলো গিয়ে হাফ, এরকম একটা ব্যাপার। কি বলছে দেখি, যে অবস্থায় জীবদেহে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় দুটি জিন থাকে না, কেবলমাত্র একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। কি উদাহরণ? উদাহরণ হচ্ছে পুরুষদের দেহে যে ওয়াই ক্রোমোজোম, আমরা জানি পুরুষদের দেহে এক্স ওয়াই এই জিনিসটা রয়েছে, এটা আমরা জানি। এটা এক্স ক্রোমোজোম, এটা ওয়াই ক্রোমোজোম। কি বলা হচ্ছে হেমিজাইগাসে, এক্স ক্রোমোজোম দেখো এতটা বড় লেন্থ, ওয়াই ক্রোমোজোম তুলনায় ছোট লেন্থের। তো এখানে যদি কোনো অ্যালিল থাকে,
এটা যদি তার সমসমস্ত ক্রোমোজোম হয় তাহলে এখানে এই অ্যালিলটার আরেকটা মানে অ্যালিল থাকবে এখানে, স্বাভাবিক কথা, ঠিক আছে। কিন্তু ভেবে দেখো, যদি এরকম জায়গায় কোনো একটা অ্যালিল থাকে, তার তো কিছু কমপ্লিমেন্টারি জোড়া তো কিছু পাওয়া যাচ্ছে না। মানে মনে করো মানুষেরই কথাই বলি, মনে করো লম্বা হওয়ার বৈশিষ্ট্য, যদি এখানে টি থাকে, ক্যাপিটাল টি, স্মল টি কোথায় থাকবে? তার উল্টো দিকে তো থাকার কথা, সেখানে তো এটা তো এইটুকুনি, এর তো আর নিচে নেই কিছু। তো এই রকম জিনিস হয় বলেই মানুষের, বিশেষ করে পুরুষদের ওয়াই ক্রোমোজোম, কেননা মহিলাদের তো দুটো এক্স থাকে, যেহেতু পুরুষদের এক্স ওয়াই থাকে, পুরুষদের ওয়াই ক্রোমোজোমকে বলা হয় হেমিজাইগাস, মানে হাফ। ঠিক আছে। এরপর জিনোটাইপ, ফিনোটাইপ। জিনোটাইপ হচ্ছে যেগুলো মানে কোনো জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন বা জিন সমষ্টি। মানে এই যে আমরা এতক্ষণ ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি, স্মল টি এগুলো যে আলোচনা করছি, এগুলো হলো জিনোটাইপ। মানে জিন সম্পর্কিত জিনের সজ্জা বা জিনের ক্রম, এটাকে আমরা জিন সমষ্টি আমরা বলবো জিনোটাইপ। আর ফিনোটাইপ কি না, আমরা এই যে বলছি লম্বা, বেঁটে, এই ধরনের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি, বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য, একে বলা হচ্ছে ফিনোটাইপ। ঠিক আছে। তাহলে জিনোটাইপ, ফিনোটাইপ কি, এটুকু যদি মানে 1 নম্বর বা 2 নম্বরের যদি কোয়েশ্চেন আসে তাহলে একটা উদাহরণ দিয়ে সহজেই লিখতে পারবে। এইবার ঢুকবো হচ্ছে বেসিক আমাদের চ্যাপ্টারে, যেটা রয়েছে মেন্ডেলের বংশগতির যে চ্যাপ্টারটা, মানে যে টপিকটা সিলেবাসে দেখবে। মেন্ডেলের বংশগতির কিন্তু এক সংকর দ্বিসংকর জননগুলো কিন্তু আমাদের পড়তে বলা হয়নি। এটা যেহেতু মাধ্যমিক লেভেলে তোমরা পড়ে এসছো, সুতরাং এটা নিয়ে আলাদা করে এখানে উচ্চ মাধ্যমিক আর নেই সিলেবাসে। সিলেবাসে যেটা রয়েছে সেটা হলো মেন্ডেলের এই পরীক্ষাগুলোর ভিত্তিতে মেন্ডেল বেশ কিছু সূত্র দিয়ে গেছেন আমাদের। বেসিক্যালি 2 বা 3টে, অনেকে অনেক বইতে থাকবে হয়তো। সো 3টে বৈশিষ্ট্য মানে 3টে সূত্র, সেটা আমাদের একটু জানতে হবে। পরীক্ষায় কিন্তু 2 নম্বরে কোয়েশ্চেন আসতে পারে। তো প্রথম দেখব আমরা পৃথকীভবন সূত্র বা প্রথম সূত্র। এটা মেন্ডেল এক সংকর জনন যখন করেছিলেন, সেই এক সংকর জননের পরীক্ষার পর এই সিদ্ধান্তে উপনীত হন। কি বলেন? কোনো জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের গুণ নিয়ন্ত্রণকারী জিন তথা একজোড়া অ্যালিল থাকলে, অর্থাৎ কোনো একটা জীব, যেটা নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেছেন মটর গাছের, তোমরা জানো হয়তো, মনে আছে, মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেন। তো সেই এক একটা বিপরীত বৈশিষ্ট্যের এক একটা জোড়া বিপরীত বৈশিষ্ট্যের যে গুণ নিয়ন্ত্রণকারী জিন অথবা অ্যালিল, জিন আর অ্যালিল তো একই রকম অনেকটা বলছি, যদি থাকে কোনো জীবে, তাহলে ওই গুণগুলো কখনোই মিশে যাবে না। মানে মিশে তো যাবেই না, বরঞ্চ ওই জীবে যখন গ্যামেট তৈরি হবে, গ্যামেট সৃষ্টির সময় সেই যে বিপরীতধর্মী গুণ নিয়ন্ত্রণকারী জিন যেগুলো ছিল, সেগুলো পৃথকীকৃত হবে। মানে এক একজনের থেকে এক একজন আলাদা হয়ে যাবে, মানে এই যে জোড়ায় জোড়ায় ছিল আলাদা হবে। এখানে আমি দেখিয়েছি এক সংকর জননের পরীক্ষাটা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, একবার দেখিয়ে দিই। ক্যাপিটাল টি আর স্মল টি, এটা বিশুদ্ধ দীর্ঘ, বিশুদ্ধ খর্ব, দুটোর মধ্যে আমি ক্রস করিয়েছি। তো ক্যাপিটাল টি, এখান থেকে কি গ্যামেট তৈরি হবে? ক্যাপিটাল টি, মানে দুটো ছিল, মাঝখান দিয়ে ভেঙে গিয়ে আর কি, যেরকম আমরা দেখেছি যে 2n থেকে n হচ্ছে, মানে মিওসিসের সময়। তো গ্যামেট মানে তো মিওসিস হচ্ছে। ক্যাপিটাল টি গ্যামেট কি তৈরি করবে? ক্যাপিটাল টি। এটাই মেন্ডেল বলেন যে দুটো ক্যাপিটাল টি যে ছিল, এটা কিন্তু আলাদা হচ্ছে, এটা কিন্তু বিপরীত বৈশিষ্ট্য হলেও সেটা আলাদা হচ্ছে। ক্যাপিটাল টি আর এটা হলো স্মল টি। সেখান থেকে কি হবে? স্মল টি। এবার ক্যাপিটাল টি আর স্মল টি যখন মানে কি বলবো, নিষিক্ত করবে দুজন দুজনকে, নিষেকের ফলে F1 জনুতে কি তৈরি হবে? ক্যাপিটাল টি স্মল টি। এই দুটো মিলে ক্যাপিটাল টি স্মল টি। এইবার যেটা মেন্ডেল করলেন, ক্যাপিটাল টি স্মল টি আর একটা ক্যাপিটাল টি স্মল টি, মানে এই দুটোর মধ্যে ক্রস করালেন। কি দেখা গেল? ক্যাপিটাল টি স্মল টি দুরকম গ্যামেটে ভাগ হচ্ছে। এখান থেকে আরও ভালো বুঝতে পারবে যে মেন্ডেল কি বলতে চেয়েছেন। দুটো তো আলাদা আলাদা বৈশিষ্ট্য, মানে ক্যাপিটাল টি হলো লম্বা আর স্মল টি হলো খর্ব। এই দুটো বৈশিষ্ট্য কিন্তু কখনোই মিশে যায় না, বরং গ্যামেট তৈরির সময় দুটো জিন
পৃথকীকৃত হয়, এটাই বলতে চেয়েছেন মেন্ডেল। দুটো গ্যামেট দেখো তৈরি হয়েছে, ক্যাপিটাল টি আর স্মল টি, ক্যাপিটাল টি আর স্মল টি। এইবার এটার সাথে যখন এটা মিলেছে ক্যাপিটাল টি, এটার সাথে যখন এটা মিলেছে ক্যাপিটাল টি স্মল টি, তেমনি এটাও ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, স্মল টি এর সাথে যখন স্মল টি মিলেছে। তো এইটাই মেন্ডেল বলতে চেয়েছেন প্রথম সূত্রের মাধ্যমে। এবার এই সূত্রের অনুসিদ্ধান্ত কী? অনুসিদ্ধান্ত যেটা উনি নিলেন সেটাকে বলা হয় প্রকটতা ও প্রচ্ছন্নতার সূত্র। উনি বললেন কোনো জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের জিন উপস্থিত থাকলে, এটা খুব কমন একটা লাইন, প্রত্যেকটা সূত্রের শুরুতেই তোমাকে বলতে হবে কোনো জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের জিন উপস্থিত থাকলে। কি বললেন তারপর? হেটেরোজাইগাস অবস্থায়, মানে এই যে হেটেরোজাইগাস দেখেছিলাম ক্যাপিটাল টি স্মল টি, এই হেটেরোজাইগাস অবস্থায় যে জিনটি নিজের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তাকে প্রকট জিন বলে, আর যেটা প্রকাশ ঘটাতে পারে না তাকে প্রচ্ছন্ন জিন বলে। একটু আগেই আমরা দেখলাম জিনিসটা, এখানে এক্সাম্পল দিয়ে আরও ভালো বুঝতে পারবো। দেখো হেটেরোজাইগাস এটা, হেটেরোজাইগাস এটা, মানে দুটো একই। এখানে কি ছিল? ক্যাপিটাল টি স্মল টি। কী প্রকাশ হয়েছে জিনোটাইপে? মানে জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি স্মল টি, আর ফিনোটাইপে কী প্রকাশ হয়েছে? দীর্ঘ। দীর্ঘকে নিয়ন্ত্রণ করছে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি তো ছিল দীর্ঘকাণ্ড হওয়ার জিনটা, আর স্মল টি ছিল হচ্ছে খর্বকাণ্ড হওয়ার জিন। সুতরাং খর্ব কিন্তু প্রকাশ হয়নি, তাহলে খর্ব বা স্মল টি এটা প্রচ্ছন্ন। আর প্রকটকে, প্রকট হলো দীর্ঘকাণ্ড অথবা যেটা জিনোটাইপ ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টি প্রকট এবং স্মল টি প্রচ্ছন্ন, এটা মাথায় রাখতে হবে। এইবার হচ্ছে দ্বিতীয় সূত্র, যেটাকে বলা হয় স্বাধীন বিন্যাস অথবা স্বাধীন সঞ্চালনের সূত্র। এটা উনি করেন দ্বিসংকর জননের পর। মানে এতক্ষণ আমরা দেখছিলাম এক সংকর জনন, এক সংকর জনন মানে একটাই ক্যারেক্টারের ওপর আমরা করেছিলাম, মানে শুধুমাত্র লম্বা বা বেটে এটার হিসেবে। এবার যেটা হবে দ্বিসংকর, মানে দুটো ক্যারেক্টারের ওপর আমরা ক্রস করব। কোনো জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের গুণ নিয়ন্ত্রণকারী জিন তথা অ্যালিল উপস্থিত থাকলে কমন জিনিস। এইবার বলছে উক্ত জীবে গ্যামেট সৃষ্টির সময়ে বিপরীতধর্মী গুণ নিয়ন্ত্রণকারী জিনদ্বয় শুধুমাত্র পৃথকই হয় না, মানে এত অবধি শুধুমাত্র পৃথকই হয় না, এত অবধি ছিল প্রথম সূত্র। উনি বলেছিলেন প্রথম সূত্রে যে গ্যামেট সৃষ্টির সময় বিপরীতধর্মী গুণগুলি পৃথক হয়, এত অবধি বলেছিলেন। তারপরে দ্বিতীয় সূত্রে উনি বলছেন শুধুমাত্র যে পৃথক হয় তা নয়, উপরন্তু যে কোনো জোড়ার যে কোনো জিন অন্য জোড়ার যে কোনো জিনের সঙ্গে সকল সম্ভাব্য উপায়ে স্বাধীনভাবে বিন্যস্ত হতে পারে। আচ্ছা, খটোমটো টার্মটা লাগতে পারে, একটু বুঝিয়ে দিই। প্রথম সূত্র অনুযায়ী আমরা, আচ্ছা প্রথম যে এক সংকর জননের মতো করি এখানটা বোঝো, দ্বিসংকর জনন। এখানে কি কি নেওয়া হয়েছে? গোল আর হলদে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল আর হচ্ছে গিয়ে গোল মানে রাউন্ড সে হিসেবে, ক্যাপিটাল ওয়াই হচ্ছে ইয়েলো বা হলদে। তেমন এখানে নিয়েছে স্মল আর স্মল ওয়াই, অর্থাৎ ক্যাপিটাল আর হচ্ছে প্রকট, স্মল আর হচ্ছে প্রচ্ছন্ন, ক্যাপিটাল ওয়াই প্রকট, স্মল ওয়াই প্রচ্ছন্ন। কী গ্যামেট তৈরি হলো? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। এখান থেকে কি গ্যামেট হবে? স্মল আর স্মল ওয়াই, তো ডাবলটা ভেঙে যাবে। এবার যখন F1 জনু তৈরি হবে, F1 জনু কীভাবে তৈরি হচ্ছে এই দুটো নিষিক্ত করবে, নিষেক হবে। তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ঠিক আছে, এইভাবে লিখবে। এবার উনি কী করলেন, এরকম একটা আর এরকম আর একটা, মানে উনি দুটোর মধ্যে উনি ক্রস করালেন। এইবার একটু বোঝার ব্যাপার আছে, এই যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখান থেকে যখন গ্যামেট তৈরি হবে 4 রকমের গ্যামেট তৈরি হতে পারে, ঠিক আছে। এইটাই প্রথম সূত্রে বেসিক্যালি বলেছিলেন যে সমস্ত জিনগুলো সকল মানে সম্ভাব্য উপায়ে সমস্ত জিনগুলো বিপরীতধর্মী জিনগুলো পৃথক হবে। কী কী সম্ভাব্য উপায় রয়েছে? একটা হতে পারে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর ওয়াই এর মধ্যে যত রকমভাবে হতে পারে। তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই হলো, তেমনি হতে পারে ক্যাপিটাল আর স্মল ওয়াই হতে পারে। আবার স্মল আর রয়েছে, স্মল আর ক্যাপিটাল ওয়াই হতে পারে, আবার স্মল আর স্মল ওয়াইও হতে পারে। দেখো এই চারটেই হবে, বাকি কিন্তু আর কোনো রকম পসিবিলিটি নেই। 4 রকম গ্যামেট তৈরি হলো, এটাও একই রকম 4 রকম গ্যামেট তৈরি হলো। এইবার উনি যেটা করলেন চেকার বোর্ডে ফেললেন। চেকার বোর্ডে ফেলে উনি কি দেখলেন, মানে চেকার বোর্ড হচ্ছে খুব সহজে আমরা অপত্য জিনোটাইপটা আমরা বের করতে পারি। উনি এদিকে
ফিমেলদের বসালেন, এদিকে মেলদের বসালেন, মানে গ্যামেট যেগুলো তৈরি হয়েছিল 4 রকম। এবার উনি ক্রস করতে করতে গেলেন। কিভাবে হচ্ছে জিনিসটা? এইটার সাথে এইটা, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই হলো। লেখার সময় মনে রাখবে আর এর জিনিসটা আগে আমাকে শেষ করতে হবে, মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই তারপর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, সেরকম নয় কিন্তু। ক্যাপিটাল আর আগে আর এর জিনিসটা শেষ করব, তারপর ওয়াই ধরবো, ক্যাপিটাল ওয়াই হলো। তেমনি এটার সাথে এবার এটা হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই লিখলাম। তেমনি এটার সাথে এটা হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এরকম হয়ে টোটাল জিনিসটা এইভাবে উনি তৈরি করলেন। তো কি বোঝাতে চাইলেন দ্বিতীয় সূত্রের মাধ্যমে? দ্বিতীয় সূত্রে উনি বলতে চাইলেন সকল সম্ভাব্য উপায়ে অন্য জোড়ার জিনের সঙ্গে, মানে একটা জোড়ার যে কোনো জিন অন্য জোড়ার যে কোনো জিনের সঙ্গে সকল সম্ভাব্য উপায়ে স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারে। মানে এই যে সম্ভাব্য উপায়গুলো এতগুলো ছিল, এই প্রত্যেকটা উপায়ে সকল সম্ভাব্য উপায়ে উনি মানে ওই জিনগুলো কিন্তু সঞ্চারিত হতে পারে। এটা হলো স্বাধীন সঞ্চরণের সূত্র, এই জন্যই বলা হচ্ছে। এইবার বেশ কিছু মেন্ডেল তো এইসব কাজ গেল। এই কাজগুলোর পরে মেন্ডেলবাদের বেশ কিছু ত্রুটি বলা যেতে পারে, অথবা মেন্ডেলবাদের বিচ্যুতি, যেগুলো অনেক ক্ষেত্রে দেখা গেল যে মেন্ডেলের এই সূত্রগুলো মেনে চলছে না। পরবর্তীকালে যত বেশি এক্সপেরিমেন্ট হলো তত বেশি এই জিনিসটা দেখা যেতে থাকলো। কি কি এরকম রয়েছে আমাদের সিলেবাসে মেন্ডেলবাদের এই যে বিচ্যুতিগুলো, 4-5টা এরকম এক্সাম্পলস রয়েছে, টাইপস রয়েছে, আমরা এক এক করে দেখব। প্রথম যে টাইপটা রয়েছে সেটার নাম অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা, এখানে একটা দিয়েছে, ডেফিনেশন বইয়ের মতো করে দিয়েছে। আমি ডেফিনেশনে যাচ্ছি না প্রথমেই, আমি প্রথমে এক্সাম্পলস ধরে বোঝানোর চেষ্টা করছি, তারপর যখন ডেফিনেশন আমরা দেখব তখন দেখবে ডেফিনেশন অনেক বেশি ইজি হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমি একটা ক্রস দিয়ে বোঝাচ্ছি কি হচ্ছে। এক সংকর জনন, সিম্পল এক সংকর জনন, একটা ফুল নিয়েছি, ফুলটার নাম আমরা পরে দেখছি, ফুলটার নামে আমরা যাব। ফুলটার রং হচ্ছে লাল, কি ক্যাপিটাল আর আর একটা ফুল নিয়েছি সেটা হলো সাদা, স্মল আর, মানে আর যেহেতু আমি রেড সেই হিসেবে ক্যাপিটাল আর হচ্ছে প্রকট, স্মল আর প্রচ্ছন্ন। সেখান থেকে কি গ্যামেট হলো ক্যাপিটাল আর, এখান থেকে গ্যামেট হলো স্মল আর, দুটোর মধ্যে আমি ক্রস করলাম, ক্যাপিটাল আর স্মল আর হলো। যেটা লক্ষ্য করবা সেটা হলো এখানে ক্যাপিটাল আরটা প্রকট আমি বলেছিলাম, তাহলে ক্যাপিটাল আর স্মল আর যখন হচ্ছে তখন আমার কি ফিনোটাইপ দেখানো উচিত? লাল ফিনোটাইপ দেখানো উচিত, যেহেতু ক্যাপিটাল আর রয়েছে, একে করে দেবে, মানে দমিত করে দেবে, দমিয়ে রাখবে। কিন্তু দেখা গেল পরীক্ষার পর লাল তো হলোই না, সাদাও হলো না, কি হয়ে গেল গোলাপি। অর্থাৎ এই দুটোর থেকে একদম অন্যরকম একটা ক্যারেক্টার তৈরি হলো গোলাপি। এটাকেই বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এইবার ডেফিনিশনটা দেখব। বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটলে, দেখো বিপরীত বৈশিষ্ট্য ছিল দুটো জীব, এদের মধ্যে আমি সংকরায়ন করেছি, কি হয়েছে? প্রথম অপত্যজন্যুতে প্রকট জিনটি তার ফিনোটাইপ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। এখানে আমরা যেটা দেখলাম ক্যাপিটাল আর স্মল আর, এই যে ফিনোটাইপটা তৈরি হয়েছিল এটা দুটোর মাঝামাঝি একটা ফিনোটাইপ, মানে এটা নিজের কোনো, মানে প্রকট জিন যেটা ছিল, প্রকট জিনটা নিজের কোনো লাল যে এখানে ফিনোটাইপটা হওয়ার কথা, সেই লালটা কিন্তু প্রকাশ করতে পারলো না। কি হলো পরিবর্তে? প্রকাশ করতে পারে না, ফলে প্রকট ও প্রচ্ছন্নের মধ্যবর্তী একটি নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। অর্থাৎ আমরা দেখলাম লাল আর সাদা দুটোর মাঝামাঝি গোলাপি একটা অন্যরকম বৈশিষ্ট্যের তৈরি হয়েছে, তাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এবার যে ফুলের কথাটা বলছিলাম, কি নাম ফুলটা? সন্ধ্যা মালতী আর স্ন্যাপড্রাগন, এই দু ধরনের ফুল রয়েছে। এদের ক্ষেত্রে লালও হয় সাদাও হয়, লাল ফুলও হয় সাদা ফুলও হয়। ছবিটা দেখো, খুব সুন্দর দেখতে ফুলগুলোকে, এবং যখন ক্রস করা হচ্ছে একটা অন্য বৈশিষ্ট্য গোলাপি বৈশিষ্ট্যের ফুল আমরা দেখতে পাচ্ছি। এটা হলো অসম্পূর্ণ প্রকটতা, এটা ক্রসটা পুরোটা। এবার হলো সহপ্রকটতা, সেকেন্ড যে মেন্ডেলবাদের বিচ্যুতি। সহপ্রকটতা কি? ডেফিনেশন আমি পরে যাব, আগে ক্রস দিয়ে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, ক্রস দিয়ে বোঝো। এটা বেসিক্যালি দেখা যায় গরুর ক্ষেত্রে,
অনেক ধরনের গরু দেখবে লাল রঙের গরু হয়, দেখেছো, আবার সাদা রঙের গরু হয়, সেটাও দেখেছো। লাল হচ্ছে ক্যাপিটাল আর, আর সাদা নিয়েছি স্মল ডাব্লু স্মল ডাব্লু। এটা অনেক সময় ক্যাপিটাল ডাব্লু নিতে পারো, এখানে এরা এভাবে দেখিয়েছে, যাই হোক সেটা কথা নয়। ক্যাপিটাল আর থেকে ক্যাপিটাল আর গ্যামেট তৈরি হলো, স্মল ডাব্লু থেকে স্মল ডাব্লু তৈরি হলো গ্যামেট। এটা হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে প্রকট, আর স্মল ডাব্লু হচ্ছে প্রচ্ছন্ন। এই দুটোর মধ্যে ক্যাপিটাল আর আর স্মল ডাব্লু যখন আমরা নিষেক ঘটবে, কি হবে? ক্যাপিটাল আর স্মল ডাব্লু। এইবার এখানে বোঝা উচিত যে ক্যাপিটাল আর রয়েছে মানে প্রকট জিনটা রয়েছে, আবার তার সাথে প্রচ্ছন্ন রয়েছে স্মল ডাব্লু। তাহলে আমার গ্যামেটে মানে যে আমার F1 জনু তৈরি হলো জাইগোট, সেটার ফিনোটাইপ কী হওয়া উচিত? ফিনোটাইপ হওয়া উচিত লাল। মানে মেন্ডেলের যদি নর্মাল জিনিসটা যদি মেনে চলতো সূত্রগুলো, লাল হওয়া উচিত। দেখা গেল লাল হচ্ছে না, কি হচ্ছে? রোন। রোন কথাটার মানে হচ্ছে কিছু গরু দেখবে হয়ে থাকে লালের ওপর সাদা প্যাচেস, বা সাদার ওপর লালের প্যাচেস। প্যাচেস মানে হচ্ছে গিয়ে ছোপ ছোপ, হয়তো গরুটা সাদা, তার ওপরে বিভিন্ন লাল ছোপ ছোপ দেখা যাচ্ছে, সেটা হলো রোন। ঠিক আছে, এইবার আমরা দেখব এক্সাম্পলসটা, মানে ডেফিনেশনটা কি বলছে। কোনো জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের জিন থাকলে, যেটা দেখলাম, যদি উভয় জিনের বাহ্যিক প্রকাশ ঘটে। দেখো, একটা সাদা গরু ছিল, একটা লাল গরু ছিল, দুটোর মধ্যে আমি যখন ক্রস করলাম, এইটাকে বলা হচ্ছে রোন গরু। রোন হচ্ছে যখন সাদার ওপর লালের এরকম ছোপ ছোপ দেখা যায়, বা বলতে পারো লালের ওপর এরকম সাদার ছোপ ছোপ দেখা যায়, মানে লালও থাকবে সাদাও থাকবে, এই রকম একটা বৈশিষ্ট্য যদি হয়, তাকে বলা হচ্ছে সহপ্রকটতা। মানে সহ কথাটার মানে দুটোই একসাথে রয়েছে। এবার কোয়েশ্চেন করতে পারো, তাহলে অসম্পূর্ণ প্রকটতার মধ্যে সহপ্রকটতার সাথে ডিফারেন্সটা কোথায়? দুটোর মধ্যে ডিফারেন্স এটাই যে অসম্পূর্ণ প্রকটতায় দেখেছিলাম এই দুটোর মানে লাল সাদা যে ফুল নিয়েছিলাম, লাল সাদার মাঝামাঝি একটা ক্যারেক্টার তৈরি হয়েছিল, সেটা লালও নয় সাদাও নয়। এখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু গোলাপি হয়নি, এখানে দেখো লালও রয়েছে সাদাও রয়েছে, দুটোই রয়েছে। ওখানে লালও ছিল না সাদাও ছিল না, এখানে লালও রয়েছে সাদাও রয়েছে। এটাই হচ্ছে সহপ্রকটতা। কাদের দেখা যায়? রোন বর্ণের লোমযুক্ত গরু। তাহলে রোন কি ব্যাপারটা এখান থেকে বোঝা গেল, ছবি দেখে সহজেই বুঝতে পারবে। এটা হলো পুরো ক্রস। এরপরে যে ব্যাপারটায় যাব সেটার নাম মাল্টিপল অ্যালিল, মানে মেন্ডেলবাদের বিচ্যুতির 3 নম্বর উদাহরণ মাল্টিপল অ্যালিল। কাদের দেখা যায়? বেসিক্যালি এটা দেখা যায় দু ধরনের উদাহরণ আমাদের সিলেবাসে মেনশন করা রয়েছে। এ বি ও রক্ত গ্রুপ। এ বি ও রক্ত গ্রুপ আমরা জানি, ব্লাড গ্রুপ যেগুলো রয়েছে, 4 ধরনের ব্লাড গ্রুপ আমরা মানুষের ক্ষেত্রে দেখি, এ বি ও। ঠিক আছে, এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিনোটাইপ হচ্ছে আইএ অথবা আইও। বি এর ক্ষেত্রে আইবি অথবা আইও। এক্ষেত্রে যেটা বলার দরকার সেটা হলো, মানে বুঝতেই পারছো, এবিও ব্লাড গ্রুপে এই যে যত রকম ব্লাড গ্রুপ আমাদের রয়েছে, জিনোটাইপ এখানে 3 রকম জিনোটাইপ রয়েছে, মানে 3 রকম অ্যালিল রয়েছে। একটা অ্যালিল হলো আইএ, একটা অ্যালিল আইবি, আরেকটা অ্যালিল আইও। এতক্ষণ আমরা 2 ধরনের দেখছিলাম সব কিছুই ডবল জোড়ায় জোড়ায়, এখানে কিন্তু 3 রকমের। আইএ আর আইবি এই দুটো হচ্ছে প্রকট, আর আইও হচ্ছে প্রচ্ছন্ন। ইকুয়ালি প্রকট কিন্তু এরা আইএ আইবি। ফলে আইএ যদি থাকে, দুটোই প্রকট, ফলে এ ব্লাড গ্রুপ তৈরি করবে। আবার আইবি যদি থাকে, দুটোই প্রকট, আইবি মানে বি ব্লাড গ্রুপ তৈরি করবে। যদি এবার হেটেরোজাইগাস হয়, একটা প্রকট একটা প্রচ্ছন্ন, আইও হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে কি প্রকাশ পাবে? প্রচ্ছন্ন প্রকাশ পাবে না, প্রকাশ পাবে প্রকট আইএ, মানে এ ব্লাড গ্রুপ। বি এর ক্ষেত্রেও তাই, আইও হলে আইবি প্রকাশ পাবে, আইও প্রকাশ পাবে না, আইও হচ্ছে প্রচ্ছন্ন, তাই আইবি মানে বি ব্লাড গ্রুপ। এইবার যেটা দেখবা সেটা হলো এবি ব্লাড গ্রুপে। এবি ব্লাড গ্রুপে আইবি দুটোই উপস্থিত থাকে, বা দুটোই হচ্ছে গিয়ে প্রকট। তাহলে কাকে কে হারাবে? কেউ কাউকে হারাতে পারবে না, দুটোই একসাথে প্রকাশ পাবে, সেই জন্যই এবি ব্লাড গ্রুপ। এই জন্য আর ও এর ক্ষেত্রে বুঝতেই পারছো দুটোই প্রচ্ছন্ন রয়েছে, যেরকম এতক্ষণ দেখছিলাম স্মল টি, স্মল ডাব্লিউ,
আইও আইও সেরকমই, অর্থাৎ ও ব্লাড গ্রুপ প্রকাশ পাবে। এবার দেখি এক্সাম্পল, মানে ডেফিনেশন। কোনো জীবে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য একটি জিনের 2-এর বেশি সংখ্যক অ্যালিল, খুব ইম্পর্টেন্ট, এতক্ষণ 2টো করে দেখছিলাম, এবারে 2-এর বেশি সংখ্যক অ্যালিল, এক্ষুনি বললাম আইএ, আইবি, আইও, 2-এর বেশি সংখ্যক অ্যালিল যদি একটি ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে তাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। অ্যালিল মানে আমরা বুঝি 2টো করে অ্যালিল হবে, এখানে মাল্টিপল কথাটা এই জন্যই এসছে, 2-এর বেশি অ্যালিল হয়ে গেছে, সেই জন্য মাল্টিপল অ্যালিল। এটা বোঝালাম এবিও ব্লাড গ্রুপ দিয়ে। আর এক ধরনের উদাহরণ সিলেবাসে রয়েছে, সেটা হলো আরএইচ ফ্যাক্টর। আরএইচ ব্যাপারটা কি? আরএইচ হচ্ছে ওই রক্ত গ্রুপের সাথেই রিলেটেড। আরএইচ মানে এটা বেসিক্যালি এসেছে আমাদের প্লাস মাইনাস এটা বোঝানোর জন্য। মানে আমাদের তো রক্ত গ্রুপ তো এ বি দিয়েই তো শুধু হয়ে যায় না, কারোর এ পজিটিভ, কারোর ও পজিটিভ, কারোর বি নেগেটিভ। এই যে নেগেটিভ পজিটিভের ব্যাপারটা, এটা হলো আরএইচ দিয়ে হয়। আরএইচ থাকলে তাকে পজিটিভ বলে, আর না থাকলে নেগেটিভ বলা হয়। যাই হোক, এই আরএইচ ফ্যাক্টর, এই তত্ত্বটা দিয়েছিলেন ফিশার রেস, এনারা দুজন বিজ্ঞানী। এনারা বললেন যে আরএইচ ফ্যাক্টর প্লাস হবে না মাইনাস হবে, এটা নির্ভর করছে 3 রকম জিনের ওপর, মানে 3 রকম অ্যালিলের ওপর, সিডিই। এবার সিডিই যত রকম কম্বিনেশন হয় ওনারা লিখলেন। একটাতে 3টেই প্রকট, একটায় 3টে প্রকট, মানে 2টো প্রকট, একটা প্রচ্ছন্ন, মানে ই প্রচ্ছন্ন, একটায় সি প্রচ্ছন্ন, একটায় সিই প্রচ্ছন্ন, এরকম করে যত রকম কম্বিনেশন হয় উনি লিখলেন ওনারা। এই যে 4টে কম্বিনেশন, প্রথম 4টে, এই 4টে যদি কারোর শরীরে উপস্থিত থাকে এই জিনগুলো, সে হবে আরএইচ পজিটিভ। আর বাকি 4টে, লাস্ট 4টে যদি উপস্থিত থাকে তাহলে সে হবে আরএইচ নেগেটিভ। তো উনি কিন্তু এভাবে বললেন আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ কীভাবে হচ্ছে। এটা আরএইচ ফ্যাক্টর, এখানেও 3 রকমের জিন, 3 রকমের অ্যালিল কিন্তু নিয়ন্ত্রণ করছে আরএইচ ফ্যাক্টরকে, তাই এটাও মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল। এরপর প্লিওট্রফ। প্লিওট্রফ হচ্ছে মেন্ডেলবাদের বিচ্যুতির 4 নম্বর উদাহরণ। কি বলা হচ্ছে? কোনো নির্দিষ্ট প্রজাতির জীবে কোনো নির্দিষ্ট জিন যখন পরস্পর সম্পর্কহীন একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ একটা জিন, আমরা এতক্ষণ দেখছিলাম একটা জিন হয়তো ক্যাপিটাল আর কি করছে, শুধুমাত্র লাল বৈশিষ্ট্যকেই মানে করছে, নির্ধারণ করছে। এইবার যেটা লক্ষ্য করো, বলছে কোনো নির্দিষ্ট জিন, কোনো একটা জিন যখন পরস্পর সম্পর্কহীন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ পরস্পরের মধ্যে সম্পর্ক নেই এমন বৈশিষ্ট্য এবং একাধিক বৈশিষ্ট্য যখন সে নিয়ন্ত্রণ করছে, তাকে বলা হচ্ছে প্লিওট্রফ। অর্থাৎ এতক্ষণ আমরা মেন্ডেলের ক্ষেত্রে সূত্রে যেটা দেখে এলাম সেটা কিন্তু মানল না, একেবারেই একাধিক বৈশিষ্ট্য নির্ধারণ করছে। প্লিওট্রফির 2 রকম এক্সাম্পলস আমি দিয়েছি। একটা হলো ফিনাইল কিটোনুরিয়া। ফিনাইল কিটোনুরিয়া কথাটা এসছে হলো ফিনাইল অ্যালানিন বলে আমাদের একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে আমাদের শরীরে। তো সেই ফিনাইল অ্যালানিন, একটু বড় করে দেখাই, ফিনাইল অ্যালানিন PAH বলে একটা হরমোন আছে, একটা এনজাইম আছে, উৎসেচক আছে। সেই উৎসেচকটার নাম PAH বা পুরো নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। এইটার উপস্থিতিতে টাইরোসিনে পরিণত হয়, তারপর সেই টাইরোসিন আবার মেলানিনে পরিণত হয়। মেলানিন কি করে? মেলানিন তোমরা জানো আমাদের যে বডির যে কালার, নর্মাল যে ত্বকের রং, সেটা মেলানিন তৈরি করে। তো এইবার যদি PAH এই জিনিসটা যদি বডিতে না থাকে, মানে PAH নিয়ন্ত্রণকারী যে জিনটা রয়েছে, PAH তো বললাম উৎসেচক, সেটা তো প্রোটিন, তো এটাকে বানায় কে? একটা ডিএনএ, একটা জিন। সেই জিনটা যে PAH বানায়, সেই জিনটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা কোনোভাবে PAH তৈরি করতে না পারে, তাহলে কি হবে? ফিনাইল অ্যালানিন এত কিছু আর বানাতে পারবে না, স্টপ হয়ে যাবে রিয়াকশান। ফলে টাইরোসিনও তৈরি হবে না, মেলানিনও তৈরি হবে না, উল্টে ফিনাইল অ্যালানিন এই জিনিসটা কিন্তু আমাদের শরীরে থেকে যাবে। যখনই এই অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন এটা থেকে যাবে, তখন সেটা ফিনাইল অ্যালানিন সঞ্চয় হবে এবং বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ পাবে। কি ব্যাপারটা? না, রোগের লক্ষণ বলতে
হতে পারে মানে মস্তিষ্কের বিকাশ হবে না, মানসিক স্থবিরতা দেখা যাবে, মানে এগুলো বিভিন্ন জিনিস দেখা যাবে। এবং তার থেকেও যেটা বড় কথা, এই যে অ্যামাইনো অ্যাসিডের সঞ্চয় হলো, মানে মেলানিন তো তৈরি করতে পারছে না, এই পুরো পাথওয়েটা ব্লক হয়ে গেছে। মেলানিন তৈরি করতে পারছে না বলে, মেলানিন কি বললাম একটু আগে যে ত্বকের বর্ণ নির্ধারণ করে, ফলে মেলানিন যখন তৈরি হচ্ছে না, ত্বকের বর্ণ হয়ে যাবে, মানে সাদা সাদা শ্বেতি যাকে বলা হয়। মেলানিন সঞ্চয় মানে মেলানিন সিনথেসিস হতে পারবে না, ফলে সেই জিনিসটা ত্বক একটু বিবর্ণ টাইপের দেখাবে। আর আরেকটা যেটা হয়, কিটোনুরিয়া কথাটার মানে হচ্ছে রক্তে ফিনাইল অ্যালানিন যেহেতু বেড়ে যাচ্ছে, মূত্রের সাথে কিটোন বডি বেরোতে থাকবে। সুতরাং বুঝতে পারছো, একটা জিন যে PAH একে বানায়, একে তৈরি করে, সেই জিনটা যদি কোনোভাবে কাজ না করে, ওই একটা জিন না থাকার জন্য বডিতে কত রকম জিনিস হচ্ছে। মেলানিন সঞ্চয় হচ্ছে না, বৃক্কে ওরকম একটা মেলানিন কি বলবো, ওই কিটোনুরিয়া যেটাকে বলছিলাম, কিটোন বডিজ বেরিয়ে যাচ্ছে মূত্রের মাধ্যমে। তো তাছাড়া মানসিক একটা বিকাশ হচ্ছে না সেইভাবে, মানসিক স্থবিরতা সেইভাবে দেখা দিচ্ছে। তো এতগুলো জিনিস একসাথে হচ্ছে, অনেক সময় এটা আবার টিউমারও হয়ে যায়, মানে ব্রেন টিউমার যাকে বলে। এত জিনিস হচ্ছে শুধুমাত্র একটাই জিন কন্ট্রোল করছে। এই জন্য ফিনাইল কিটোনুরিয়াকে বলা হচ্ছে প্লিওট্রফ। আর একটা উদাহরণ যেটা দিয়েছি সেটা হলো নিউজিল্যান্ডের মাওরি পিপল। মাওরি পিপল বা মাওরি গোষ্ঠী, এই হচ্ছে মাওরি গোষ্ঠীদের একটা ছবি দিয়েছি। এদের মধ্যে না একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, নিউজিল্যান্ডে থাকে তো। এবার এদের বেসিক্যালি যেটা পুরুষ হয়, পুরুষদের ক্ষেত্রে এক ধরনের জিন পাওয়া যায়, যে জিনটা আমাদের যে শুক্রাণু রয়েছে, সেই শুক্রাণুর ফ্ল্যাজেলা রয়েছে, তো সেই ফ্ল্যাজেলা অংশটা মানে সৃষ্টি করে। তো পুরুষদের ক্ষেত্রে সেই জিনটা যারা শুক্রাণুর ফ্ল্যাজেলা বানায় বা ফ্ল্যাজেলার যে সঞ্চালন করে, শুক্রাণুর যে ল্যাজের ফ্ল্যাজেলাগুলোর কথা বলছি, সেটা যদি কোনোভাবে সেই জিনটা তৈরি না করতে পারে, তাহলে কী হবে, শুক্রাণুর নর্মাল সঞ্চালন হবে না সেইভাবে। সাঁতরে যে আমরা জনন চ্যাপ্টারে যেটা দেখেছিলাম যেভাবে নিষিক্ত করছে, সেই জিনিসটা করতে পারবে না। তাহলে কি হবে, বন্ধ্যা হবে পুরুষেরা। এটা একটা গেল। সেকেন্ড যেটা, এই একটাই জিন কিন্তু আর একটা জায়গায় গিয়ে কাজ করে, সেটা হলো যে শ্বাসনালী রয়েছে, শ্বাসনালীর মধ্যে সিলিয়েটেড এপিথেলিয়াম বলে অনেকগুলো কোষ থাকে। সিলিয়েটেড এপিথেলিয়াম কেন না, এগুলোর মানে কোষগুলোর ওপরের দিকে সিলিয়া থাকে, এবং সেই সিলিয়ার সঞ্চারণের মাধ্যমেই এরা কিন্তু কাজ করে, এদের যে ফাংশনগুলো করে থাকে। তো শুক্রাণুর ওই যে ফ্ল্যাজেলা যেটা যে জিনটা তৈরি করছে, সেই জিনটাই এই সিলিয়েটেড এপিথেলিয়ামের এই গঠনটা কিন্তু তৈরি করতে পারে না। ফলে যেটা হয়, বন্ধ্যা তো একটু আগে বললামই, এই যে সিলিয়েটেড এপিথেলিয়াম শ্বাসনালীর এই যে সিলিয়াগুলো তৈরি করতে পারে না বা সিলিয়ার যে সঞ্চালন করতে পারে না, এর ফলে এদের কিন্তু শ্বাসনালী সংক্রান্ত অনেক সমস্যা দেখা যায়। শ্বাসকষ্ট হতে পারে, ফুসফুসে সংক্রমণ হতে পারে, বিভিন্ন রকম সংক্রমণ দেখা যায়। তাহলে দেখছো এই একটাই জিন কিন্তু দুরকম কাজ করছে, এক হলো পুরুষদের বন্ধ্যা করে দিচ্ছে, আর দুই হলো পুরুষদের শ্বাসনালী সংক্রমণ এবং শ্বাসনালী শ্বাসকষ্ট এই ধরনের আমাদের ট্রেডসগুলো দেখা দিচ্ছে। সুতরাং মাওরি গোষ্ঠীর ওই জিনটা কিন্তু প্লিওট্রফির একটা আদর্শ উদাহরণ হতে পারে। এরপরে যেটা রয়েছে মানে মেন্ডেলের বংশানুসরণের যে বিচ্যুতির, সেটা হলো পলিজেনিক বংশানুসরণ। পলিজেনিক বংশানুসরণ ব্যাপারটা লিখছে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত বহু সংখ্যক জিন যদি কোনো জীবের একটি নির্দিষ্ট ফিনোটাইপের তারতম্য নির্ধারণ করে। প্লিওট্রফি কী দেখলাম, একটাই জিন অনেকগুলো ক্যারেক্টার নির্ধারণ করছে। আর পলিজেনিক বংশানুসরণটা না উল্টো, অনেকগুলো জিন একটাই ক্যারেক্টার নির্ধারণ করছে। তো অনেকগুলো জিন মিলে মানুষের ক্ষেত্রে একটা এক্সাম্পলস হয়, সেটা হলো মানুষের ত্বকের বর্ণ। মানুষের ত্বকের বর্ণ অনেকগুলো জিনের দ্বারা নির্ধারিত হয়। তো সেই জন্য সেই মানুষের ত্বকের বর্ণর যে বংশানুসরণ তাকে বলা হয় পলিজেনিক। পলিজেনিক মানে পলি মানে অনেকগুলো, জেনিক মানে জিন থেকে এসছে, তো পলিজেনিক। আচ্ছা, পলিজেনিক বংশানুসরণ কে আবিষ্কার করেন? হারম্যান নিলসন বলে একজন 1909 আবিষ্কার করেন।
তো যাই হোক, উনি অ্যাকচুয়ালি মানুষের ত্বকের বর্ণ নিয়ে কাজ করেছেন। তো উনি যে কথাগুলো বলেছিলেন, মানুষের বর্ণ এরকম 7 রকম বর্ণ উনি দিয়েছিলেন। এই 0, 1, 2, 3, 4, 5, 6 এই 7 ধরনের উনি মানুষের ত্বকের বর্ণ দিয়েছিলেন। এরকম বিদেশের ক্ষেত্রে এরকম দেখা যায়, নট নেসেসারি একটা দেশেই 7 রকম থাকতে হবে, কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে যত রকম মানুষ আছে, এটা একটুখানি বিদেশিদের দেখা যায়, এটা একটু ওয়েস্ট ইন্ডিজ বা ওই রকম জিম্বাবুয়ে ওই রকম মানুষদের, ইন্ডিয়ানরা একটুখানি মাঝামাঝি 3-4-এর মধ্যে হয়। তো যাই হোক, এরকম টোটাল 7 রকম উনি ত্বকের বর্ণর কথা বলেন। এবার এটার একটা ক্রস রয়েছে, একটুখানি জটিল লাগতে পারে। উনি যেটা করেছিলেন, 3 রকম, উনি বলেন যে এরকম 3 রকমের অ্যালিল রয়েছে, ক্যাপিটাল এ আর স্মল এ, যেরকম ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল সি স্মল সি, এ বি সি, এই 3 ধরনের অ্যালিল রয়েছে যারা মানুষের ত্বকের বর্ণ নির্ধারণ করে। এবার উনি যেটা করেছিলেন, দুটো মানুষের মধ্যে উনি সংকরায়ন করেছিলেন, মানুষের গ্যামেট মানে দেহকোষ নিয়ে বা গ্যামেট কোষ নিয়ে উনি করেছিলেন। সেটা হলো গিয়ে, প্রথমটা নিয়েছিলেন ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, সব ক্যাপিটাল। এটা হলো বিশুদ্ধ কালো, উনি বললেন। আরেকটা নিয়েছেন সব স্মল, স্মল এ স্মল এ স্মল বি স্মল বি স্মল সি, উনি এটাকে বললেন বিশুদ্ধ সাদা। এখান থেকে কি গ্যামেট হলো? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। এখান থেকে কি গ্যামেট হলো? স্মল এ স্মল বি স্মল সি। খুব সোজা জিনিস। এই দুটোর মধ্যে এবার আবার নিষিক্ত করলেন, নিষেধ ঘটলো। কি হলো? ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। এই জিনিসটাকে উনি বললেন মিউল্যাটো। যাই হোক, এবার এই যে মাঝামাঝি একটা রং, এই যে মিউল্যাটো, মিউল্যাটোর ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল সি, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি, এটার সাথে আর একটা এরকম মিউল্যাটোর উনি ক্রস করলেন। এইবার এই ক্রসের মাধ্যমে উনি কি দেখলেন? এই হচ্ছে টোটাল ক্রসটা, এতগুলো উনি তৈরি করলেন। কটা আছে? 1 2 3 4 5 6 7 8, এদিকে 8টা, 1 2 3 4 5 6 7 8, এদিকেও 8টা, তার মানে 64টা উনি অপত্যজনু পেলেন। এই 64টা অপত্যজনুতে ধরে ধরে দেখবে, ভিডিওটা প্রয়োজন হলে এখানে পজ করে দাও, এটার সাথে এটা ক্রস করে এটা, এটার সাথে এটা, এইভাবে উনি তৈরি করলেন। এইটা তৈরি করার পর উনি কিছু কথা বললেন, সেটা হলো, দেখো এখানে 6 রকমের জিন রয়েছে, মানে 6টা পরপর রয়েছে এখানে অ্যালিল। উনি বললেন 6টা অ্যালিলের মধ্যে যদি একটাও প্রকট না থাকে, যদি শুধুমাত্র 6টাই প্রচ্ছন্ন হয়ে থাকে, যেমন কি উদাহরণ এইটা, একটু জুম করে দেখলে বুঝতে পারবে হয়তো। এই যে যেমন দেখো 6টাই প্রচ্ছন্ন রয়েছে, স্মল এ স্মল এ স্মল বি স্মল বি স্মল সি, 6টাই প্রচ্ছন্ন রয়েছে, একে বলা হয় বিশুদ্ধ সাদা। এটা উনি একটাই পেলেন। কোনটা? না একদম এইখানে যেটা ছিল একটা। এইবার উনি বললেন প্রকট একটা, প্রচ্ছন্ন 5টা, একটা বাড়ালেন একটা কমালেন। দেখো একটাই প্রকট এসছে, ক্যাপিটাল এ এসছে, এটাকে বলা হয় খুব হালকা বাদামি, একটু একটু করে ডার্ক হচ্ছে, খুব হালকা বাদামি, এটা পেলেন 6টা। এরপর প্রকট একটা বাড়ালেন, প্রচ্ছন্ন আরেকটা কমালেন, প্রকট 2, প্রচ্ছন্ন 4। দেখো ক্যাপিটাল এ এসছে, ক্যাপিটাল বি এসছে, একে বললেন হালকা বাদামি, পেলেন 15টা। তোমরা এখানে পুরো যে ক্রসটা রয়েছে, এটা একটা, এটা 6টা, এটা 15টা, এখান থেকে খোঁজার চেষ্টা করো কোনগুলো কোনগুলো রয়েছে যেখানে এক মানে 6খানা ক্যাপিটাল এই শুধু রয়েছে। যেমন মনে করো আমি দেখাতে পারছি, এই দেখো এইখানে একটা রয়েছে ক্যাপিটাল এ, এরকম করে আস্তে আস্তে খুঁজতে থাকো। উনি যদি তেমন এটাও হবে, কিন্তু দেখো একটাই প্রকট রয়েছে, আমি এখানে এরকম একটা এ হিসেবে এক্সাম্পল দিয়েছি, বিও একটা থাকতে পারে, তো এরকম করে খুঁজতে থাকো। তেমন পরেরটা গেলেন হচ্ছে প্রকট 3, প্রচ্ছন্ন 3, তাকে বললেন মিউল্যাটো, মানে আরেকটু বাদামি টাইপের, সেটা 20টা। প্রকট 4, প্রচ্ছন্ন 4, সেটা পেলেন গাঢ় বাদামি, সেটা 15টা। প্রকট 5, প্রচ্ছন্ন 1, খুব গাঢ় বাদামি, সেটা 6টা। প্রকট 6, প্রচ্ছন্ন 0, অর্থাৎ সবই প্রকট। দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এটা হলো বিশুদ্ধ কালো, এটা পেলেন একটাই।
এই যে একদম ওপরে ছিল, এটা একটা থাকবে, এটা একটা থাকবে, এটা একটা, এটা একটা, টোটাল উনি 64 রকমের, এই যে টোটাল 64 জনের ফিনোটাইপ এবং জিনোটাইপ উনি এরকম ছক আকারে লিখলেন। এইবার যেটা করলেন, এদেরকে একটা গ্রাফে বসালেন। গ্রাফ বলতে একদিকে উনি লিখলেন জিনোটাইপগুলো, আর একদিকে লিখলেন কতগুলো উনি এরকম 1টা 6টা 15টা উনি পেলেন। সেই সমস্ত জিনিস বসিয়ে প্লট করলেন গ্রাফটা এরকম এলো। দেখো, একদিকে উনি পুরো মানে এক্স অ্যাক্সিসে বসিয়েছেন কোনটা কি জিনোটাইপ উনি পেলেন, আর ওয়াই অ্যাক্সিসে বসিয়েছেন কতগুলো জিনোটাইপ উনি পেলেন, 1টা 6টা 15টা, এইরকম একটা বেল শেপেড উনি গ্রাফ পেলেন মানুষের ত্বকের বর্ণের ক্ষেত্রে। তো এটা একটা ভালো এক্সাম্পল পলিজেনিক বংশানুসরণের ব্যাপারে। তাহলে এই অবধি ছিল আমাদের মেন্ডেলবাদের বিচ্যুতির গল্প, যেখানে মেন্ডেলের বিভিন্ন এক্সপেরিমেন্টকে আমরা ভুল প্রমাণ করলাম এতভাবে। এইবার আসছি বংশানুসরণের ক্রোমোজোম তত্ত্বে। কী জিনিসটা? দুজন ব্যক্তি এটাকে বলেন, একজন সার্টান, একজন বোভেরি। এনারা দুজন 1902-1903 এরকম সালে ক্রোমোজোম তত্ত্ব দেন। কি বলেন? প্রথম বলেন হচ্ছে, আমি পয়েন্ট ওয়াইজ লিখেছি, এক্সপ্লেন করতে করতে যাচ্ছি। প্রথম বলেন যুগ্ম অবস্থান। উনি বলেন, মানে ওনারা দুজন একসাথে বলেন যে একটা ডিপ্লয়েড যে জীব, সেই ডিপ্লয়েড জীবের প্রত্যেকটা দেহকোষের নিউক্লিয়াসে প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে সমসংস্থ ক্রোমোজোম উপস্থিত থাকবে যুগ্মভাবে। ওই যে অ্যালিলের কথাগুলো বলছিলাম, ওটাই ওনারা বললেন। এরপর হলো পৃথকীভবন। পৃথকীভবন মেন্ডেল একভাবে বলে গেছিলেন যে জিন দুটো পৃথক হবে গ্যামেট সৃষ্টির সময়। এনারাও বললেন গ্যামেট সৃষ্টির সময় পৃথক হবে। কি পৃথক হবে? এনারা বললেন সমসংস্থ ক্রোমোজোমগুলো পৃথক হবে। পুরোটাই কিন্তু ক্রোমোজোমের ওপরে। মেন্ডেল যখন আবিষ্কার করছিলেন, ওই জিনের কাজগুলো যখন করছিলেন, তখন ওনাদের সময়ে ক্রোমোজোমের তত্ত্ব কিন্তু আবিষ্কার হয়নি। ক্রোমোজোম কি উনি জানতেন না, উনি জিন বলে কোনো একটা ফ্যাক্টরকে উনি ভেবেছিলেন। পরে যত এক্সপেরিমেন্ট হতে থাকলো, আরও যত মানুষজন পরীক্ষা করলেন, তখন আস্তে আস্তে ক্রোমোজোমের কনসেপ্টটা এলো। 3 হচ্ছে জোটবদ্ধকরণের পুনরাবৃত্তি। ওনারা বললেন এই যে গ্যামেট সৃষ্টির সময় যে পৃথক হলো, দ্বিতীয় যে পয়েন্টটায় বললাম, আবার ওরা জোটবদ্ধ বাঁধবে। কখন? না নিষেকের মাধ্যমে। এই যে সমস্ত ক্রোমোজোমগুলো আলাদা হয়েছিল, নিষেকের সময় ওরা আবার জোটবদ্ধ হবে। স্বাধীন বিন্যাস পরেরটা মেন্ডেলও বলে গিয়েছিলেন, এনারাও একই কথা বলছেন। এনারাও বলছেন যে জোটবদ্ধ ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমোজোম যখন আলাদা আলাদা হবে, পৃথক হবে, তখন তারা স্বাধীনভাবে বিন্যস্ত হবে। মেন্ডেলের মতোই কথা। এরপর হলো স্বাতন্ত্র্য অবিচ্ছিন্নতা। ওনারা বললেন যে এই প্রত্যেকটা ক্রোমোজোম একটা জীবের জীবনচক্রে একটা স্বাতন্ত্র্য বা অবিচ্ছিন্নতা বজায় রাখবে। অর্থাৎ অবিচ্ছিন্নতা মানে কি? মানে ক্রোমোজোমগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কিন্তু পাস করবে, মানে বিচ্ছিন্নভাবে নয়, সেটা পাস করতেই থাকবে। ফার্স্ট জেনারেশন, তারপর সেকেন্ড, তারপর থার্ড, এইভাবে ক্রোমোজোমগুলো পাস করতে থাকবে। 6 বলছে পরিব্যক্তি, মানে যেটাকে বলা হয় মিউটেশন। যে মেন্ডেল এগুলোকে বলেছিলেন মেন্ডেলীয় ফ্যাক্টর। ওনাদের সময় তো বললাম ক্রোমোজোম আবিষ্কার হয়নি যেহেতু। তো সার্টান বোভারি যখন ক্রোমোজোমের তত্ত্ব দিচ্ছেন, ওনারা বললেন যে ক্রোমোজোমের মধ্যে কিন্তু পরিব্যক্তি বা মিউটেশন দেখা যায়। মিউটেশন দেখা যাওয়ার কারণটা হলো ওই একই, যেহেতু জিন থাকছে, জিনের বিভিন্ন মিউটেশন দেখা যায় এবং মিউটেশনের ফলে নতুন বৈশিষ্ট্যের জীব সৃষ্টি হতে পারে। লাস্ট পয়েন্টটা হলো লিঙ্কেজ। ওনারা বললেন যে ক্রোমোজোমে এই যে জিনগুলো রয়েছে, সেগুলো একসাথে মানে ক্লাবড করে পরস্পর বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে। তো লাস্ট দুটো পয়েন্ট, পরিব্যক্তি এবং লিঙ্কেজ, এই চ্যাপ্টারেই রয়েছে। আমি সম্ভবত সেটা পরের লেসনে আমি রাখার চেষ্টা করব। সেখানে যখন তোমরা বুঝবে, আরও বেশি ক্লিয়ার হবে পরিব্যক্তি এবং লিঙ্কেজের কথাটা। আপাতত এখানে এটুকুই জেনে রাখো, সেটা যখন ডিটেলসে আসবে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো ক্রোমোজোম। ক্রোমোজোম কি তোমরা পড়ে এসছো অলরেডি মাধ্যমিক লেভেলে। ক্রোমোজোম হচ্ছে, আমি লিখেছি ইউক্যারিওটিক কোষে নিউক্লিওপ্লাজমে। কোথায় থাকে? না ইউক্যারিওটিক কোষে নিউক্লিওপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াস যে ছিল, নিউক্লিয়াসের ভেতরের যে মেটেরিয়ালটা নিউক্লিওপ্লাজম, সেখানে জালিকাকারে বিন্যস্ত। মূলত কী কী দিয়ে তৈরি? ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। কিছু মাত্রায় আরএনএ থাকে, কিছু মাত্রায় নন হিস্টোন কিছু প্রোটিন থাকে।
সেগুলো দিয়ে গঠিত কিছু সুতোর মতো অংশ। অধিকাংশটাই স্ট্রাকচারাল একটা ডেফিনিশন দিয়েছে। আমরা যখন স্ট্রাকচার পড়বো জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। কি কাজ করে না, এটা জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং এই বৈশিষ্ট্যগুলোকে বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশনে সঞ্চারণ করে। এই কথাটাই সেই জননের চ্যাপ্টার থেকে বলে আসছি, ক্রোমোজোম বা ডিএনএ সেই একই কথা। তো ক্রোমোজোমের কাজ ওই একই রকম কাজ, সেই জিনগত তথ্যের সম্ভার, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে এই যে ডিএনএগুলো রয়েছে, ডিএনএর মধ্যে জিন রয়েছে, অর্থাৎ জিনের একটা ব্যাপার রয়েছে ক্রোমোজোমের মধ্যে। তারপর প্রজাতির স্বকীয়তা রক্ষা, অর্থাৎ প্রজাতির যে গুণগুলো সেটা পরবর্তী জেনারেশনে পাস করা। নিউক্লিক অ্যাসিড ধারণ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ রয়েছে আমাদের, আরএনএ রয়েছে আমাদের, সেই জিনিসগুলোকে ধারণ করা। লিঙ্গ নির্ধারণ, আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব পার্ট 2-এ ক্রোমোজোম কীভাবে লিঙ্গ নির্ধারণ করছে, XX XY মানুষের ক্ষেত্রে। আর 5 হচ্ছে প্রজাতির বিবর্তন। ক্রোমোজোমের মধ্যে যেহেতু ডিএনএ থাকছে, সেই ডিএনএ যদি পরিব্যক্তি বা মিউটেশন হয় তাহলে সেই নতুন বৈশিষ্ট্যের জীব সৃষ্টি হতে পারে, এবং যত বেশি নতুন বৈশিষ্ট্যের জীব আসবে একটা প্রজাতি কিন্তু বিবর্তনের পথে তত এগিয়ে যাবে। এটা হলো ক্রোমোজোমের বেসিক একটা কাজ বললাম, সংজ্ঞা বললাম। এবারে কিছু গঠন রয়েছে ক্রোমোজোমের, 3 রকম গঠন আমরা দেখব। প্রথম একটা গঠন দেখব, সেটা হলো অঙ্গসংস্থানিক গঠন। অঙ্গসংস্থানিক গঠনে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা আঁকতে দিতে পারে বা গঠন সহ এটাকে ব্যাখ্যা করতে দিতে পারে, তখন কিন্তু ছবিটা আঁকতে হবে। কিছু জিনিস আছে আমাকে মাথায় রাখতে হবে ছবিটা আঁকবার সময় এবং যখন আমি উত্তর লিখব তখন। প্রথম হলো ক্রোম্যাটিড। ক্রোম্যাটিড হলো এই যে সুতোর মতো প্যাঁচালো অংশগুলো দেখছো, এই যে ক্রোমোজোমের এক একটা বাহু, একটা ক্রোমোজোমে 2টো ক্রোম্যাটিড থাকে, এই একটা বাহু হলো ক্রোম্যাটিড। এরপর আসছি ক্রোমোনিম্যাটা। ক্রোমোনিম্যাটা হচ্ছে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে তন্তুগুলো, এই যে সুতোর মতো অংশগুলো, এই প্রত্যেকটা সুতোর মতো অংশগুলো হচ্ছে ক্রোমোনিম্যাটা। এবার এই অনেকগুলো সুতোর মতো অংশ এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এক একটা বাহু বা এক একটা ক্রোম্যাটিড তৈরি করে। হলো। এরপর আসছে 3 নম্বর ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার হচ্ছে এই যে এক একটা সুতোর মতো অংশ দেখিয়েছি, প্রত্যেকটা সুতোর মতো অংশে বেশ কিছু পুঁতির দানার মতো অংশ থাকে। সেই পুঁতির দানার মতো অংশগুলো উঁচু উঁচু হয়ে থাকে, তাকে বলছে ক্রোমোমিয়ার। 4 হচ্ছে মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার হচ্ছে একদম প্রত্যেকটা ক্রোমোজোমের একটা মুখ্য খাঁজ থাকে, মানে যেখানে, মানে যে খাঁজের মধ্যে, যে সেন্ট্রোমিয়ারের মধ্যে এই জিনিসটাই বাহু দুটো অ্যাটাচ থাকে, তাকে বলা হচ্ছে মুখ্য খাঁজ। 5 হচ্ছে গৌণ খাঁজ। এটা একটা মুখ্য খাঁজ গেল সেন্ট্রোমিয়ার। 5 হচ্ছে গৌণ খাঁজ। গৌণ খাঁজের আরেকটা নাম নিউক্লিওলার অর্গানাইজার। একদম শেষের প্রান্তের দিকে আরেকটা খাঁজ দেখা যায়। এটা কি করে না, ক্রোমোজোম তো থাকে বললাম নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে আরেকটা অর্গানেলি থাকে, একটা অঙ্গাণু থাকে, সেটার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস বেসিক্যালি এই গৌণ খাঁজের কাছাকাছি একটা অংশে অবস্থান করে, তো এই জন্য এটাকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার। নিউক্লিওলাসকে অর্গানাইজ করছে, সেই জন্য এই নামটা। 6 হলো কাইনেটোকোর। কাইনেটোকোর এখানে, এই যে কাইনেটোকোর এখানে দিয়েছে। কাইনেটোকোর হচ্ছে একটা চাকতির মতো অংশ যেটা ওই সেন্ট্রোমিয়ারের ওপরে বসে থাকে। কাইনেটোকোরের কাজ হচ্ছে বেসিক্যালি, যখন কোষ বিভাজন ছিল তখন কোষ বিভাজনের সময় দেখেছিলে যে কাইনেটোকোর থেকে কিন্তু বেমতন্তু, মানে বেমতন্তু বেসিক্যালি কাইনেটোকোরের মাধ্যমেই সংযুক্ত হয় এবং আরেকটা ক্রোমোজোমের দিকে যায়। তো কোষ বিভাজনের সময় হয়তো মনে আছে তোমাদের। তো এটা হলো কাইনেটোকোরের কাজ। এরপর স্যাটেলাইট। স্যাটেলাইট সমস্ত ক্রোমোজোমে যে থাকে তা নয়, কিছু কিছু ক্রোমোজোমে থাকতে পারে একটা স্ফীত অংশ যেটা একদম প্রান্তের দিকে অবস্থান করে, মানে একদম গৌণ খাঁজ বা একদম সেই প্রান্তের দিকে থাকে। তো যেসব ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, সবার থাকে না, যাদের থাকে তাদের স্যাট ক্রোমোজোম বলা হয়, SAT, স্যাট। লাস্ট হলো টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে একদম প্রান্ত, এই যে স্ফীত একটা প্রান্ত অংশ, সেটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। তো এই হচ্ছে অঙ্গসংস্থানিক গঠন, টোটাল জিনিস, এই বেসিক জিনিস। প্রত্যেকটা যদি 5 নম্বরের একটা কোয়েশ্চেন আসে, টোটাল প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে লিখতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টের সাথে সাথে অন্তত 2-3 লাইন করে কাজ হোক গঠন হোক একটু এক্সপ্লেন করতে হবে। তার সাথে যদি এই ছবিটা দিয়ে দিতে পারো, 5-এ ভালো মার্কস কিন্তু উঠতে বাধ্য। 2 নম্বর যে গঠন সেটা হলো রাসায়নিক গঠন। একটা অঙ্গসংস্থানিক হলে বা রাসায়নিক।
রাসায়নিকভাবে ক্রোমোজোমকে আমরা মোটামুটি 3টে ভাগে ভাগ করেছি। একটা হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হলো নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড আবার দুরকম ভাগে বিভক্ত, দেখো এখানে দিয়েছি ডিএনএ আর আরএনএ। ডিএনএ হলো আরএনএ কথাটা আগে বলি। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড আর ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। মানে রাইবোনিউক্লিক অ্যাসিড থেকে একটা অক্সিজেন যদি আমি বাদ দিয়ে দিই সেটা হবে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক বললাম অলরেডি, নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড আবার 3 রকম কম্পোনেন্ট নিয়ে তৈরি। একটা হলো 5 কার্বনযুক্ত শর্করা বা পেন্টোজ সুগার, 2 নম্বর হচ্ছে ফসফরিক অ্যাসিড, আর 3 নম্বর হচ্ছে একটা ক্ষারীয়মূলক বা নাইট্রোজেনযুক্ত বেস, একটা নাইট্রোজেনাস বেস। সেটা হলো এই 3টে মিলে তৈরি করে নিউক্লিওটাইড। এরপর প্রোটিন। প্রোটিন 2 ধরনের হয়, হিস্টোন নন হিস্টোন। হিস্টোন প্রোটিন যেগুলো সেগুলো হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বলতে বেসিক্যালি আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন এরকম ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড থাকে, এগুলো দিয়ে তৈরি হয় হিস্টোন। হিস্টোন আবার অনেক রকমের হতে পারে, H1 হতে পারে, H2 হতে পারে, H3, H4। H2 আবার H2A, H2B এরকম করে ভাগ হতে পারে। হিস্টোন গেল। এইবার আসছি নন হিস্টোন। নন হিস্টোন হচ্ছে আম্লিক প্রকৃতির, এটা ক্ষারীয় প্রকৃতির, এটা আম্লিক প্রকৃতির। আম্লিকভাবে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। এবার বুঝতেই পারছো আমলিকভাবে যেহেতু, আচ্ছা আমলিক কী জন্য হয় বলি। আমলিক অ্যামাইনো অ্যাসিডের কিছু নাম, টাইরোসিন আছে, ট্রিপ্টোফ্যান আছে, এরকম অ্যামাইনো অ্যাসিডের আর কি আধিক্য দেখা যায়, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে আমলিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এবার যেটা বলছিলাম, বুঝতেই পারছো এটা ক্ষারীয়, এটা আমলিক। কেন ব্যাপারটা, যাতে এই দুটো একটা মানে ক্রোমোজোমকে যাতে স্টেবিলিটি দেয়, যাতে এই ক্ষারীয় আর মানে ক্ষার আর অম্ল এই দুটোর মধ্যে রিয়াকশন হয়ে যাতে ক্রোমোজোমকে একটা স্টেবিলিটি দিতে পারে, সেই জন্য এই হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন দেখা যায়। লাস্ট হচ্ছে ধাতব আয়ন। খুব অল্প কিছু ধাতব আয়ন দেখা যায়, ক্যালসিয়াম দেখা যায়, ম্যাগনেসিয়াম দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে সোডিয়াম, ফসফরাস এগুলোও দেখা যেতে পারে, খুব কম পরিমাণে হলেও। তো এই ধাতব আয়নগুলো থাকে, কি কাজ এদের বেসিক্যালি, এরা ওই ক্রোমোজোমের গঠন কাঠামো যেটা আমরা একটু আগে দেখলাম ক্রোমোজোম, সেটাকে একটুখানি স্টেবল করে, স্ট্রং করে, এবং ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলো যাতে একসাথে জোড়া থাকে, যাতে আলাদা আলাদা না হয়ে যায়, সেজন্য এরা কাজ করে থাকে। এইবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো পরাণু গঠন। পরাণু গঠনের আরেকটা নাম হলো নিউক্লিওজোম সোলেনয়েড মডেল। এই হচ্ছে মডেলটা, এত ডিটেলসে আমাদের পড়বার দরকার নেই। আমাদের যেটা পড়তে হবে, নিউক্লিওজোম কাকে বলে, এটা 2 নম্বরে কিন্তু দেয়। নিউক্লিওজোম হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমে ক্রোম্যাটিন তন্তু, যেটা একটু আগে দেখলাম প্যাঁচানো প্যাঁচানো যে ক্রোম্যাটিন তন্তু, সেই ক্রোম্যাটিন তন্তু সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব অন্তর সজ্জিত হিস্টোন প্রোটিন ও ডিএনএ সমন্বয়ে গঠিত হচ্ছে। একটু আগেই আমরা রাসায়নিক গঠন দেখলাম, হিস্টোন প্রোটিন দেখলাম, ডিএনএ দেখলাম। এই সমস্ত জিনিসগুলো নিয়ে নির্দিষ্ট দূরত্ব অন্তর এই নিউক্লিওজোম একটা তৈরি হচ্ছে, যেটা কিনা কণিকাময়, পুঁতির দানার মতো কণিকাময় অংশ। আচ্ছা, এরপরে আর অনেক কিছু রয়েছে, আমি একেবারে ডাইরেক্ট ছবিতে চলে যাব, ছবি থেকে দেখানোর চেষ্টা করব। প্রথম এটা ডিএনএ ছিল। এবার এই ডিএনএগুলো আস্তে আস্তে আমরা দেখো কনডেন্সড হচ্ছে, মানে ডিএনএর ব্যাপারটা দেখো, প্যাঁচ খোলা ছিল, এগুলো প্যাঁচ আমি করতে করতে যাচ্ছি। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এক একটা হিস্টোন প্রোটিন, এখানে দেখো মার্ক করেছে। ডিএনএটা এবারে হিস্টোন প্রোটিনের গায়ে কিন্তু পেঁচাতে পেঁচাতে যাবে, এই দেখো এক একটা ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে গেছে। এখানে হিস্টোন অক্টামার, অর্থাৎ 4 রকম হিস্টোনের কথা আমি বললাম। হিস্টোন 1টা থাকে একটুখানি বাইরের দিকে, আর বাকি 2, 3, 4, 2 এর 2 রকম, 2A 2B। তাহলে এই যে 4 ধরনের হিস্টোন প্রোটিন, 2A 2B 3 আর 4, এই 4টে মিলে তৈরি করে অক্টামার, মানে 8টা। এই 4টে ডাবল ডাবল হয়ে যায় অ্যাকচুয়ালি, হয়ে গিয়ে তৈরি করে অক্টামার। এই অক্টামারগুলোকে ডিএনএ এভাবে পেঁচিয়ে থাকে, পেঁচিয়ে রাখার পরে দুটো এই যে অক্টামার, তার মাঝখানে একটা কি বলবো, পিন করে দেওয়ার মতো একটা ব্যাপার করে H1। এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম, এক একটাকে। এবার এই যে একটা নিউক্লিওজোম, এই যে একটা নিউক্লিওজোম, এই দুটোর মাঝে একটা ডিএনএ এই দুটোকে কানেক্ট করছে।
এই যে ছোট ডিএনএ যেখানে H1 রয়েছে, এই ছোট ডিএনএটাকে বলা হচ্ছে লিঙ্কার ডিএনএ বা স্পেসার ডিএনএ। আমরা এখানে দেখলাম লিঙ্কার ডিএনএ হয়ে গেল, হিস্টোন প্রোটিন হয়ে গেল। এইবার আসছি পরের স্ট্রাকচারে। এবার এই জিনিসটা আরও বেশি কনডেন্সড হবে। কনডেন্সড হয়ে যেটা তৈরি করবে তাকে বলা হচ্ছে সোলেনয়েড। সোলেনয়েড বেসিক্যালি 1 2 3 4 5 ছটা একসাথে নিউক্লিওজোম, তাকে নিয়ে বৃত্তাকারে তৈরি করছে সোলেনয়েড। এবার এই সোলেনয়েড আরও বেশি কনডেন্সড হবে, হয়ে তৈরি করবে ক্রোম্যাটিন তন্তু। এই ক্রোম্যাটিন তন্তুটার কথাই আমরা এতক্ষণ ধরে দেখছিলাম, যেটা সরু সুতোর মতো ছিল। সেই সুতোটাই বেসিক্যালি জড়িয়ে পেঁচিয়ে একটা তৈরি করবে ক্রোমোজোম, মেটাফেজ ক্রোমোজোম তৈরি করবে এক একটা ক্রোম্যাটিড। তো আমরা উল্টো দিক থেকে আসতে পারি, বলতে পারি একটা ক্রোম্যাটিড বা একটা ক্রোমোজোম ছিল, সেই ক্রোমোজোম থেকে আমরা আস্তে আস্তে প্যাঁচ খুলছি। প্রথমে এলো উল্টো দিক থেকে, ক্রোম্যাটিড থেকে আমরা আসছি। আচ্ছা, সুপার সোলেনয়েডের কথাটা বলি। এই যে সোলেনয়েড মডেলটা ছিল, এই যে সোলেনয়েড যেখানে লেখা ছিল এই সোলেনয়েড, এইটা যখন আরেকটু বেশি প্যাঁচ খাবে, মানে আরেকটু বেশি যখন কনডেন্সড হবে ক্রোম্যাটিনের ঠিক আগে আগে, তাকে বলা হচ্ছে সুপার সলিনয়েড। তো সোলেনয়েড যাই বলো, এই জন্যই নামটা নিউক্লিওজোম সোলেনয়েড মডেল। তো যেটা বলছিলাম, একটা ক্রোমোজোম থেকে প্যাঁচ খুলতে খুলতে আমি আসছি। প্রথমে একদম প্যাঁচ খুললে পাওয়া যাবে সরু সুতোর মতো, যেটাকে বলা হচ্ছে ক্রোম্যাটিন। সেই ক্রোম্যাটিনকে আমি আরও যত প্যাঁচ খুলবো পাবো সুপার সলিনয়েড, আরও প্যাঁচ খুললে পাবো সলিনয়েড, তারপরে পাবো আরও যত বেশি প্যাঁচ খুলতে থাকবো ক্রোম্যাটোজোম পাবো, আরও প্যাঁচ খুলতে থাকলে পাবো হচ্ছে নিউক্লিওজোম, আর আরও প্যাঁচ খুলতে থাকলে আলটিমেটলি ডিএনএ। তো এইভাবে একটা জিনিস, তা একটা ডিএনএ লেন্থ তো অনেক বড়, তো সেই এত বড় একটা লেন্থের ডিএনএ এত ছোট একটা ক্রোমোজোমের মধ্যে কিভাবে আর কি রয়েছে, সেই জিনিসটা বোঝা যায় এই পরমাণু গঠনের মাধ্যমে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষার ভিত্তিতে নিউক্লিওজোমের গঠন এবং নিউক্লিওজোমের এই ডেফিনেশন, এটা কিন্তু লিখতে দেয়। এই ছবিটা আঁকবে, এই গোল, শুধু এই ছবিটা আঁকলেই হবে নিউক্লিওজোমের, বাকিটা এখানে ডেফিনেশন থেকে দেখবে। এইবার আসছি ক্রোমোজোমের কিছু শ্রেণী বিভাগে। এটা খুব একটা মাধ্যমিক লেভেলেই পড়ে এসছে। 4 রকমের ক্রোমোজোম হতে পারে, ডিপেন্ড করছে সেন্ট্রোমিয়ার, এই যে মাঝের অংশটা কোথায় রয়েছে। মাঝের অংশটা যদি একদম মাঝামাঝি থাকে তাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোম যদি মাঝামাঝি থাকে, এই ক্রোমোজোমটা অনেকটা ভি আকৃতির দেখতে হয়, দুদিকটাই সমান ভি আকৃতির। যদি মাঝের থেকে একটু ওপরের দিকে থাকে বা একটু নিচের দিকে থাকে, একটু অসমান যদি থাকে, তাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। এবার এই ক্রোমোজোমটাকে অনেকটা এলের মতো দেখতে, যেহেতু একদিকটা ছোট একদিকটা বড়, এল হয়ে গেল। আরেকটা ক্রোমোজোম হয় অ্যাক্রোসেন্ট্রিক, যদি আরেকটু প্রান্তের দিকে থাকে, একদম প্রান্ত থেকে কিছুটা দূরে যদি থাকে অ্যাক্রোসেন্ট্রিক। এটা অনেকটা জে এর মতো দেখতে হয়, জে শেপেড। আর লাস্ট হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক কথাটা এসছে এই জন্যই, টেলোমিয়ারে থাকে, একদম প্রান্তে থাকে, সেই জন্য একে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। একে অনেকটা আই এর মতো দেখতে হয়, দেখো আই একদম একটা জাস্ট দাঁড়ির মতো আই দেখতে হয়। এই গেল ক্রোমোজোমের শ্রেণীবিভাগ এবং গোটা ক্রোমোজোম। এরপর একটা ছোট টপিক রয়েছে, সেটা হলো জিন। জিনের সংজ্ঞা কিন্তু আমি দিইনি, এখানে ডট ডট দিয়ে রেখেছি, একটাই কারণ, জিনের সংজ্ঞা আমি একদম প্রথমে বলে রেখেছি, যেখানে আমি পরিভাষারগুলো কথা বলেছিলাম একদম শুরুর দিকে। প্রয়োজন হলে একটুখানি দেখে নিও ওই জায়গাটা। জিনের সংজ্ঞা আমি বলেছি, ডিএনএর ক্ষুদ্রতম একক, যেটা বংশগতির ধারক বাহক এবং বংশগতিকে এগিয়ে নিয়ে যায়, যেটা কি অপত্য জনুতে ঢোকে আর কি, জনিত্রী থেকে অপত্যতে প্রবেশ করে, সেটা জিন। কিছু কাজ রয়েছে, সেই একই ক্রোমোজোমের মতোই কাজগুলো হবে, জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করবে। জিন এতক্ষণ আমরা দেখে এসেছি, অ্যালিল, জিন, মেন্ডেলের সমস্ত ডিটেলস দেখলাম, জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করছে। শুধু নির্ধারণ নয়, প্রত্যেকটা বৈশিষ্ট্য বংশানুক্রমে পরবর্তী জেনারেশনে সঞ্চারিত করছে। 3 হলো পরিব্যক্তি, মিউটেশন, যেটা বললাম যে এখন হয়তো পুরোটা ক্লিয়ার হবে না, পরবর্তীকালে যখন মিউটেশন পড়বো তখন ক্লিয়ার হবে। 4 হলো পরিস্ফুরণ নিয়ন্ত্রণ। পরিস্ফুরণ মানে হচ্ছে আমরা জননের চ্যাপ্টারে যেটা দেখেছিলাম, মানে কি বলবো, একটা ডিএনএ যেটা কাজ করে বা জিন যেটা কাজ করে, বিভিন্ন কলা অঙ্গতন্ত্র
একটা মানুষের সেই অঙ্গতন্ত্রের যে বিকাশ বৃদ্ধি সেই পরিস্ফুরণকে জিন নির্ধারণ করে। তো আজকের অংশটা এতটুকুই, প্রথম পর্ব এতটুকুই থাকছে। এরপর আমরা দ্বিতীয় পর্বে বাকি চ্যাপ্টারটা দেখব, বাকি যে 4টে টপিক রয়েছে সেটা আমরা আলোচনা করব। তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমাদের চ্যানেল সোপান এইচএস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে আরও বেশি ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং তোমরা আগের ভিডিওগুলো, আমরা অলরেডি বায়োলজির 4টে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, এটা 5 নম্বর। তো আমাদের সমস্ত প্লে লিস্ট সাজানো রয়েছে, আমাদের চ্যানেলে গিয়ে আমাদের প্লে লিস্টটা দেখতে পারো, সেখানে বাকি ভিডিওগুলোও দেখতে পারো। এবং তোমরা তোমাদের যদি এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। এবং এটা আমার ডিটেলস আর কি, আমার নাম ফোন নাম্বার দিয়েছি, আমার সাথেও যোগাযোগ করতে পারো পার্সোনালি। চেষ্টা করবো আমরা যতটুকুভাবে তোমাদের সাহায্য করা যায়। আর তার সাথে শেষে একটাই কথা বলবো যে এই উদ্যোগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের চেনাশোনা যদি কেউ বা তোমরাও যদি আমাদের চ্যানেলে এইভাবে পড়াতে চাও, টিউটোরিয়াল দিতে চাও, তাহলে একদম কমেন্ট সেকশনের প্রথম যে কমেন্টটা, সেখানে আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই ফোন নাম্বারে তোমরা একটু দয়া করে যোগাযোগ করে নিও, উনি তোমাদের ডিটেলসটা বুঝিয়ে দেবেন। তো তোমরা যদি এইভাবে সাহায্য করতে চাও তোমরা আমাদের এখানে আসতে পারো। তো এতটুকুই আজকের জন্য, অনেক ধন্যবাদ, পরের ভিডিও দেখা হচ্ছে।